ছাত্ররা আজকে তোমাদের যে কথাটা আলোচনা করব ক্লাস 7 এর ফিজিক্যাল সায়েন্সে হচ্ছে সময় ও গতি। ইংরেজিতে বলা হচ্ছে টাইম এবং মোশন। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা খুব মাইনরলি শোনো, যে সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেটা কেবলমাত্র এই ক্লাস 7 নয়, উঁচু ক্লাসেও তোমরা এই নিয়ে পড়াশোনা করবে এবং আরও গভীরভাবে পড়াশোনা করবে। সময়ের কথাটা বলতে গেলে তোমরা প্রথমেই তো জিজ্ঞাসা করতে পারো যে স্যার সময়টা কি। সময়টার ডেফিনেশন দেওয়াটা খুব কঠিন। এখন ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত ধরে নিই চাঁদ পৃথিবীকে যে একদিকে প্রদক্ষিণ করতে 24 ঘন্টা সময় লাগে। এই 24 ঘন্টার টাইমটাকে ধরে আমরা সময়ের ডেফিনেশন করি এবং তোমরা জানো যে একক চ্যাপ্টার পড়তে গিয়ে দেখেছো যে প্রত্যেকটা সাবজেক্টের একটা একক থাকে। সময়ের এককও কিন্তু আছে। সময়ের একক হচ্ছে সমস্ত পদ্ধতি, 3টে পদ্ধতি আছে, সিডিএস, এমটিএস এবং এসআই পদ্ধতি। এই 3টে পদ্ধতিতেই কিন্তু সময়ের একক হচ্ছে সেকেন্ড। এখন ঘটনা হচ্ছে সময়ের সঙ্গে একটা বিরাট ব্যাপার আছে গতির। সেটা হচ্ছে এইভাবে যদি আমরা গ্রাফটা টানি, এটাকে বলবো আমরা অনুভূমিক অক্ষ, এটাকে বলবো আমরা উলম্ব অক্ষ। এই অনুভূমিক অক্ষে আমরা সময় বা টাইমকে যদি লিখি তাহলে এইখানে আমরা লিখতে পারি গতি। অর্থাৎ সময়ের সাথে গতির একটা বিরাট সম্পর্ক আমরা কিন্তু গ্রাফিক্যালি পাবো, যেটা উঁচু ক্লাসে গিয়ে আরো বেশি গভীর আলোচনা হবে এবং সেটা হবে স্ট্রেট লাইন। সময় বাড়বে গতি বাড়বে, সময় বাড়বে গতি বাড়বে, বস্তু কণা এইভাবেই চলে। এখন গতি বলতে গিয়ে যেটা কতগুলো ঘটনা আসছে যে স্যার গতির ডেফিনেশন কি বা গতি কি, সেটা নিয়ে যেমন আমরা বলছি, তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে। তা গতি হচ্ছে আমাদের মানে গতি হচ্ছে আমাদের ওই বিভিন্ন রকম শব্দগুলোকে আমাদের জানতে হবে। এক, দ্রুতি, ইংরেজিতে বলা হয় দ্রুতি। 2, ইংরেজিতে বলা হয় স্পিড, তারপরে হচ্ছে সরল, এই রাশিগুলো আমাদের জানতে হবে। তারপরে বেগ, ত্বরণ এবং মন্দন। এই জিনিসগুলো আমাদের আগে ডেফিনেশনগুলো বা সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। দ্রুতি কাকে বলি, আগে সরল কাকে বলি। একটা বস্তু কণা ধরো চলা শুরু করেছে, এ বিন্দু থেকে চলা শুরু করেছে, করতে 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 সে বি বিন্দুতে এসে সে থেমে গেল। এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যে রৈখিক দূরত্ব, এই রৈখিক দূরত্বটাই হচ্ছে সরল। এই প্রসঙ্গে আরো একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে রাশি। এই রাশি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি যে রাশির মান এবং দিক উভয়ই আছে তাকে বলবো ভেক্টর রাশি। যে রাশির কেবলমাত্র মান আছে, দিক নেই, তাকে বলবো স্কেলার রাশি। যেহেতু সরলের একটা নির্দিষ্ট দিক আছে তাই সরল হচ্ছে একটা ভেক্টর রাশি। দ্রুতি, এখন মনে করি বস্তু টি সময়ে যে কোনো দিকে এর দূরত্ব যাচ্ছে, যখন নির্দিষ্ট দিক নেই এর দূরত্ব যাচ্ছে, তাহলে টি সময়ে কত দূরত্ব যাচ্ছে? এস। একক সময়ে এস বাই টি, এইটাকে বলবো দ্রুতি। আর বেগ, যখন নির্দিষ্ট দিকটা থাকবে, যখন নির্দিষ্ট দিক থাকবে উইথ দ্য স্পিড, যখন একটা দ্রুতির সাথে একটা নির্দিষ্ট দিক আমরা যুক্ত করে দেব তখনই কিন্তু আমরা বলবো যে এটা বেগ। এখন ঘটনা বেগ হচ্ছে রাশি, ভেক্টর রাশি, কারণ বেগের মান এবং দিক উভয়ই আছে। যেহেতু এগুলো রাশি তাই তার একক থাকবে। দ্রুতির একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, সরল সেন্টিমিটার পার সেকেন্ড, বেগ
সেন্টিমিটার সিজিএস পদ্ধতি এইগুলোর বেগ হচ্ছে সমস্ত মানে এককগুলো হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার, আর বেগ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এটা সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতিতে এর একক আছে। এসআই কথাটার পুরো অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল। এই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালের একটা ঘটনা হচ্ছে বেগের একক মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা কি? দ্রুতি একটা স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। কেন না দ্রুতি নির্দিষ্ট কোনো দিক নেই, যে কোনো দিকে বস্তুকণার যে চলন সেটাকে যখন উইথ রেসপেক্ট অফ টাইম আমরা করব তখন তাকে বলবো দ্রুতি। আবার যখন ডেফিনিট ডিরেকশন দিয়ে কখনো দ্রুতিকে যখন বোঝানো হয় তখন কিন্তু সেটা বেগ হয়ে যাবে। অর্থাৎ বেগের একটা নির্দিষ্ট দিক আছে, বেগের একটা নির্দিষ্ট দিক আছে। আমরা এবার যে কথাটা আলোচনা করব সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ কাকে বলে? এখন মনে করো একটা বস্তুকণা টি সময়ে তার বেগ হচ্ছে v1, t1 সময়ে তার বেগ হচ্ছে v1, t1 সময়ে তার বেগ হচ্ছে v1। পরবর্তীকালে টাইমটা বেড়ে t2 যখন হলো তখন তার বেগ হয়ে গেল v2। এখন এই যে টাইম, এই টাইমটাকে আমরা যদি ডিফারেন্সটাকে t দ্বারা প্রকাশ করি আর এর ভেলোসিটিটাকে আমরা যদি ডিফারেন্সটাকে v দ্বারা প্রকাশ করি তাহলে ধরো t2, এই ক্ষেত্রে t2 is greater than t1 and v2 is greater than v1। সেই ক্ষেত্রে আমরা t সময়ে বেগের বেগ দেখছি কত? v। একক সময়ে কত বেগ হবে? v/t। এই v/t টাকে বলবো আমরা ত্বরণ বা v/t টাকে বলবো আমরা ত্বরণ। এই ত্বরণের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কয়ার। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ছাত্র তোমাদের মনে হতে পারে স্যার আপনি কিভাবে সেকেন্ড স্কয়ারটা লিখছেন, আমরা কিছুই বুঝতে পারলাম না, আপনি সেকেন্ড স্কয়ার কেন লিখলেন? দেখো আমরা ত্বরণ বা অ্যাক্সিলারেশনের ডেফিনেশনে কি লিখছি? একক সময়ে যে বেগের পরিবর্তন এই v/t, এই v/t-টাকে আমরা কি লিখতে পারি? s/t/t বা s/t স্কয়ার। তাহলে বুঝতে পারছো কেন আমরা সেকেন্ড স্কয়ার লিখছি? আমি আগেই প্রথমেই বলেছি সময়ের সমস্ত পদ্ধতিতে একক হচ্ছে সেকেন্ড এবং সময়কে আমরা সেকেন্ড স্কয়ার দিয়ে লিখছি কারণ এখানে টি স্কয়ার পেয়ে গেছি। তাই প্রশ্ন আসে মাঝে মাঝে যে ত্বরণের এককে সেকেন্ড কথা তোমরা লিখে নিতে পারো যে ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয় কেন? এখন আমরা মন্দন নিয়ে আলোচনা করবো। এতক্ষণ বলছিলাম ত্বরণ কাকে বলে, এবার মন্দনটা কি? ধরো একটা বস্তু, একটা ট্রেন বারাকপুর থেকে ছাড়া শুরু করেছে, করে সে দমদমে যাবে, অথচ সে মানে গেল কোথাও দাঁড়াবে। এখন যেখানে সিসিয়া ব্রিজটা, বেলঘরিয়া সিসিয়া ব্রিজটা যখন যাবে তখন ড্রাইভারকে ব্যালান্স রাখতে হবে যে সাথে দমদমে থামাতে হবে। তাহলে যখন গতিবেগ সবচেয়ে বেশি ছিল যেটাকে মনে করি v2, এবার যখন গতিবেগ আস্তে আস্তে কত থেকে থামাতে হবে? v1 এ গিয়ে থামাতে হবে। কত সময় লেগেছে? t। এই ক্ষেত্রে v2 is greater than v1, অর্থাৎ গতিটা আস্তে 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 কমতে হবে। ত্বরণকে আমরা এ দ্বারা লিখেছিলাম আর মন্দনকে আমরা মাইনাস এ দ্বারা লিখেছি v2 মাইনাস v1 বাই t। সিজিএস পদ্ধতিতে মন্দনের একক, সিজিএস পদ্ধতিতে মন্দনের একক
সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর এসআই পদ্ধতিতে একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে ত্বরণ আর মন্দনের মধ্যে পার্থক্য কি? ত্বরণ হচ্ছে, মন্দন হচ্ছে ঠিক ত্বরণের বিপরীত। ত্বরণে বস্তু কণার বেগ বাড়তে 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 যাচ্ছে, আর মন্দনে বস্তুর বেগ কমতে 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 যাচ্ছে। দুটো রাশিরই একক কিন্তু এক। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক ছিল সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এবং মন্দনের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এসআই পদ্ধতিতে ত্বরণের একক ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার, মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ত্বরণকে আমরা, মন্দনকে আমরা সবসময় ঋণাত্মক ত্বরণ বলবো, কারণ মন্দন ত্বরণে সর্বদাই গতিবেগ বাড়তে বাড়তে যায় বস্তু কণার, কিন্তু মন্দনে বস্তু কণার সর্বদা বেগ কমতে কমতে আসে। এটা হচ্ছে ত্বরণ এবং মন্দন নিয়ে আলোচনা হলো। এইবার যে আলোচনায় আমরা ঢুকে যাব সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। সেই আলোচনা হচ্ছে নিউটনের সূত্রগুলো। নিউটনের সূত্র, ফার্স্ট ল, প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র কি বলছে? বায়ু হতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায়, সচল বস্তু সমবেগে সরল রেখা ধরে চিরকাল চলতে থাকবে। তাহলে বায়ু হইতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু সমবেগে সরল রেখা ধরে সর্বদা চলতে থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে যে স্যার এটা কীরকম ঘটনা? ধরো তুমি বাসে উঠেছো, বসে আছো, মার সাথে বা বাবার সাথে বাসে উঠেছো, বসে আছো, ড্রাইভার উঠলেন, কাউকে কিছু না বলে ড্রাইভার হঠাৎ গাড়িটা চালাতে শুরু করে দিল। তোমাদের শরীরটা পিছন দিকে ঝুঁকে যাবে, কারণ হঠাৎ বেগ প্রাপ্ত হয়ে গেছে, বল প্রয়োগ হয়ে গেছে, নালে কিন্তু তুমি স্থির থাকতে। আবার ধরো ঘরের ফ্যান যদি সুইচ অফ না করতে, ও চিরকাল চলতে থাকতো যতক্ষণ না কারেন্ট যেত। তাহলে এইবার দেখবে সুইচ অফ করলেও কিন্তু থামছে না, বেশ কিছুক্ষণ চলে যাচ্ছে। এইটাকে বলবো জাড্য ধর্ম। অর্থাৎ স্থির বস্তুগুলো স্থির অবস্থায় থাকবার চেষ্টা করবে, সচল বস্তুগুলো সচল অবস্থায় থাকবার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা যে ক্লাসে বসে আছো, সেই বসার জন্য যেভাবে বসে আছো সেভাবেই বসে থাকবে। যদি না আমরা ক্লাস থেকে বেরিয়ে যাই, তোমরা বেরিয়ে যাবে। এইটা হচ্ছে, আমরা হচ্ছে বল দিয়ে বসিয়ে রেখেছি। এইটা হচ্ছে জাড্য ধর্ম। এইবার জাড্য দুরকম আছে, স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিশীল বস্তুগুলো স্থিতির থাকার চেষ্টা করবে, গতিশীল বস্তুগুলো গতি থাকবার চেষ্টা করবে। ফ্যানটাকে চালিয়ে দাও, ফ্যান চলছে, আবার সুইচ অফ করো, ফ্যান কিন্তু সঙ্গে সঙ্গে তার গতি থামাবে না, সে পূর্বের গতি বজায় রাখবার চেষ্টা করবে। এইটাকে বলবো আমরা গতিজাড্য। এইটা প্রথম সূত্র থেকে পেলাম। তাহলে সূত্রটা কি পেলাম? বাহির হইতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায়, সচল বস্তু সমবেগে সরল রেখা ধরে চলতে থাকবে। আর এই সূত্র থেকে আমরা কি পেলাম? জাড্যের সংজ্ঞা পেলাম। জাড্য কয় রকম, কি পেলাম? এইটা যেমন পেলাম, আর একটা পাবো বল কাকে বলবো? ধরো এই ডাস্টারটা এখানে রয়েছে, আমি এটাকে প্রয়োগ করছি, কিছু প্রয়োগ করলে স্থান পরিবর্তন করছে, এটা হতে পারে। অথবা বোর্ডটাকে আমি ফেলেই যাচ্ছি, কিন্তু কোনো রকম মুভমেন্ট হচ্ছে না। অর্থাৎ যা প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করা হবে বা অবস্থার পরিবর্তনের চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করছি কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, কিন্তু এইটাকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তন হচ্ছে, এটা প্রয়োগ করেছি, অবস্থার পরিবর্তন হচ্ছে, জায়গার পরিবর্তন হচ্ছে, এইটাকে বলবো বল। এখন স্যার বলের তো বল তো একটা রাশি, সিজিএস পদ্ধতিতে বলের একক
সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, আর এসআই পদ্ধতিতে একক নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। এটা গেল প্রথম সূত্র। এবার আমরা যেটায় ঢুকবো সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রে কি বলছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। কথাটা শুনতে খুব মুখস্থ করলে 2 মিনিট লাগবে, কিন্তু বুঝতে গেলে ভীষণ ব্যাপার। এটা একটা বিশাল ব্যাপার। পরবর্তীকালে আরো আমাদের এর মধ্যে অঙ্ক আছে। তাই বাইরে হইতে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এখন প্রথমে বুঝতে হবে ভরবেগ কাকে। ধরো এই ধরনের কোনো বস্তু কণা প্রথমে v1 বেগে চলছে, তারপরে সেটা চলতে চলতে সেই বস্তুটার পরবর্তীকালে তার বেগ হয়ে গেল v2। এই যে সময় v1 থেকে v2 হয়েছে তাতে v2টা গ্রেটার দ্যান v1 এবং সময় লেগেছে কত t। তাহলে t সময়ে তার বেগের পরিবর্তন, ভরবেগের t সময়ে তার ভরবেগের পরিবর্তন হলো কত? mv2 মাইনাস mv1। t সময়ে তার ভরবেগের পরিবর্তন mv2 মাইনাস mv1। তাহলে ভরবেগ কাকে বলবো? ভর ইন্টু বেগ, এই যে গুণফল একেই বলবো ভরবেগ। ভর এবং বেগ এর যে গুণফল তাকেই বলবো ভরবেগ। তাহলে t সময়ে ভরবেগের পরিবর্তন কত হয়েছে? mv2 মাইনাস mv1। একক সময়ে কত হয়েছে? mv2 মাইনাস mv1 বাই t। और আমরা লিখতে পারি এটা কমন নিয়ে v2 মাইনাস v1 বাই t। এখন দ্বিতীয় সূত্রে কিন্তু বলেছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি মনে করি বস্তুর উপর যে প্রযুক্ত বল করেছিলাম যার জন্য বস্তুটা ভরবেগের পরিবর্তন আমার t সময়ে ভরবেগের পরিবর্তন হয়ে গেছে v2 মাইনাস mv1। কত বল প্রয়োগের ফলে? f বল প্রয়োগের ফলে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি f সমানুপাতিক mv2 মাইনাস mv1 বাই t, ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। এইবার বা f সমানুপাতিক m কমন নিয়ে নাও, কমন নিয়ে লেখো v2 মাইনাস v1 বাই t, বা f কমন নিয়ে লেখো m v2 মাইনাস v1 বাই t। তার মানে কি? আমরা আগেই বলেছিলাম, তোমাদের খেয়াল আছে, অ্যাক্সিলারেশন বা ত্বরণ m ইনটু m বা f ইজ ইকুয়াল টু k ইনটু m ইনটু m। কে কেন লিখলাম? এটা হচ্ছে ওর সমানুপাত চিহ্ন। সমানুপাত চিহ্ন থেকে যখন আমরা সমান সমান চিহ্নে আসবো তখন কিন্তু একটা ধ্রুবক দিতে হয়। কে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক হলো। এইবার কি লিখবো? এফ। এখন ধরো একক ভরের কোনো বস্তু নিয়েছি, তারপর একক ভর প্রযুক্ত করেছি, তার ত্বরণ যদি 1 একক হয়, অর্থাৎ a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1 যদি হয় তাহলে ও a ইকুয়াল টু 1, অর্থাৎ a ইকুয়াল টু a বা মা। অর্থাৎ প্রযুক্ত ভর বস্তুর ভর এবং ত্বরণের সঙ্গে গুণফলের সমান। প্রযুক্ত বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। প্রযুক্ত বল, প্রযুক্ত লিখে নাও তোমরা, প্রযুক্ত বল সমান সমান ভর ইনটু ত্বরণ।
এটা তোমরা লিখে নাও, এটা দিয়ে কিন্তু অঙ্ক থাকে, এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক থাকবেই। বুঝতে পারলে? এই পর্যন্ত কারো অসুবিধা আছে? কেউ জিজ্ঞাসা করতে পারো আমায়, কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, নেই, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু অঙ্কে আসি। আমি এইমাত্র বললাম যে অঙ্ক আসতে পারে, আমার একটা ফর্মুলা এস্টাবলিশ করেছি যে F = ma, অর্থাৎ প্রযুক্ত ভর ভর ইনটু ত্বরণ, এই ফর্মুলা এস্টাবলিশ করেছি। করার পর আমরা এই ফর্মুলা দিয়ে আবার একটা অঙ্ক করে দেখাই যে স্যার কীরকম অঙ্ক আসে। ধরো যে 5 কেজি ভরের কোনো বস্তুর ওপর যদি 10 নিউটন বল প্রয়োগ করি তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে? 5 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করি তাহলে ত্বরণ কত হবে? আমরা কি জানি? F = ma, বা m কত? 10, m কত? 5, a আমরা জানি না, और a = 10/5 और 2। কিন্তু একক কি লিখব? এটা কি এককে দেওয়া আছে? এসআই এককে, এটাও এসআই এককে, তাহলে ত্বরণের একক এসআই একক লিখব। ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ বস্তু কণার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারলেন? অসুবিধা আছে? তাহলে কি বলছি? 5 কেজি ভরের কোনো বস্তুর ওপর যদি 10 নিউটন বল প্রয়োগ করি তবে বস্তুর ত্বরণ কত হবে? আমরা ফর্মুলা ইউজ করে দিলাম, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি। যে দ্বিতীয় সূত্র থেকে কি পেয়েছি? F = ma, অর্থাৎ প্রযুক্ত ভর ভর ইনটু ত্বরণ। প্রযুক্ত ভরের জায়গায় আমরা লিখে দিয়েছি 10, m এর জায়গায় 5, এটা ডিটারমিনেশন করব, বার করব। যদি বুঝে না পারো জিজ্ঞাসা করবো, এটা বার করছি। তাহলে 5a = 10 or 10a = 10/5, that is equal to 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন লিখলাম? তোমাদের মনে জিজ্ঞাসা করতে পারো যে কেন লিখলাম স্যার মিটার পার সেকেন্ড স্কয়ার? আপনি লিখে দিলেন। প্রথম কথা হচ্ছে ত্বরণের, তারপরে আমাকে দেখতে হবে অঙ্কটা দেওয়া ছিল এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে দেওয়া ছিল অঙ্কটা। যদি এসআই পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে আমাদের ফাইন কিন্তু এসআই পদ্ধতিতে করতে হবে। আর যদি সিজিএস পদ্ধতিতে করতে যাও তাহলে কিন্তু এগুলোকে সব সিজিএস এ কনভার্ট করে তারপরে করতে হবে। বুঝতে পেরেছো? আশা করি সকলে বুঝতে পেরেছো। কোনো অসুবিধা আছে? তাহলে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, চলে আসে। তাহলে এটা একটা অঙ্ক গেল। এমন যদি একটা অঙ্ক দেয়, এমন যদি তোমাদের একটা অঙ্ক দেয় যে m = 10 গ্রাম, a = 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, f কত? অর্থাৎ 10 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যদি বস্তুর যদি 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে হয়, একটা 10 গ্রাম ভরের কোনো বস্তুর যদি 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে হয় তবে তার উপর কত বল প্রয়োগ করতে হবে? আবার সেই ফর্মুলা F = ma, m আমরা জানি না, অর্থাৎ প্রযুক্ত বল জানি না, বার করতে হবে। m কত? 10, a কত? 2, তাহলে 10 × 20, অর্থাৎ এইটা কোন এককে দেওয়া আছে? সিজিএস। সিজিএস পদ্ধতিতে একক কি? বলের ডাইন। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলো, জিজ্ঞাসা করো। এনি কোশ্চেন? যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো। অসুবিধা আছে? এইবার আমরা নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটা কি? নিউটন এবং ডাইন এর মধ্যে সম্পর্কটা এস্টাবলিশ করব, চেষ্টা করব। আমরা করে দেখি কি করা যায়, পারি কি না। তাহলে দেখি 1 নিউটন মানে কি?
1 কেজি ভরের কোনো বস্তু নিয়েছি, তার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়েছে। অসুবিধা আছে? 1 নিউটন মানে তো তাই, 1 কেজি ভরের কোনো বস্তু নিয়েছি, তার ত্বরণ হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি এটাকে বলছি আবার 1 নিউটন, 1 কেজি মানে 1000 গ্রাম। বুঝতে পারছো নাকি? এটা ভুলে গেছো রিলেশন? 1 কেজি মানে কি 1000 গ্রাম, আর 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। তাই তো? মনে পড়ছে তো? তাহলে কয়টা শূন্য আছে এখানে? 3টে। এখানে কয়টা শূন্য? 2টো। 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কি দেখেছি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মানে হচ্ছে ডাইন। তাহলে রিলেশন বিটুইন দি নিউটন এবং ডাইন হচ্ছে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। 10 টু দি পাওয়ার 5 ডাইন। অর্থাৎ আমরা কিভাবে বার করলাম দেখো, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। 1 নিউটন মানে কোনো 1 কেজি ভরের বস্তু নেব, তার ত্বরণ আমি সৃষ্টি করব 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। যে বল প্রয়োগ করে আমরা ত্বরণটা সৃষ্টি করে দেব 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটাকেই বলবো 1 নিউটন। তাই তো? নিউটন কাকে বলে? যে নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে এমন এক বল যা এই বস্তুকণার উপর প্রয়োগ করলে, যা 1 গ্রাম ভরের 1 কেজি ভরের কোনো বস্তুর উপর সৃষ্টি করলে বা প্রয়োগ করলে যার ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন। আবার 1 কেজি মানে 1 কেজি মানে 1000 গ্রাম। আবার 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাই তো? তাহলে এইখানে 3টে শূন্য, এখানে 2টো শূন্য। 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ দিস ইজ দ্য রিলেশন 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এতক্ষণ তো আপনারা বললেন আপনি ডাইন, নিউটন, এগুলোর ডেফিনেশন কি স্যার? ডেফিনেশন হচ্ছে 1 নিউটন কাকে বলবো? যে 1 কেজি ভরের কোনো বস্তু নেব, তার উপর এমন বল প্রয়োগ করব যে ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড। 1 নিউটন এমন এক বল, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। তোমরা লিখে নাও, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। 1 নিউটন এমন এক বল যা 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর প্রয়োগ করলে, লিখে নাও ভালো করে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে, তাকেই বলবো 1 নিউটন। এইবার প্রশ্ন স্যার, তাহলে ডাইন কাকে বলবো? এসআই পদ্ধতি দেখো, তাই যাবো ইডিএস পদ্ধতিতে বলের একক ডাইন। 1 ডাইন এমন এক বল, লেখো আস্তে আস্তে বলছি আমি, 1 ডাইন এমন এক বল যা 1 গ্রাম ভরের বস্তুর ওপর প্রয়োগ করলে যার 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে। দ্বিতীয় সূত্র। এখন দেখো, আমরা দ্বিতীয় সূত্রটা শেষ করলাম, এখন যেটা শুরু করব সেটা হচ্ছে তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। তা আশা করি তৃতীয় সূত্র সকলে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন উত্তর চেষ্টা করো। যদি না পারো প্রশ্ন উত্তর লিখে আমাকে দেখাও। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যে কোনো জায়গায় তুমি যদি হিট করো, এটা যদি মারো, ঠিক এটাও এটার উপর একই রকম বল প্রয়োগ করবে। এটাই হচ্ছে তৃতীয় সূত্র। যেই তৃতীয় সূত্রের উপর নির্ভর করে আমাদের প্লেন, পাখি বা আমরা যে হাঁটা চলা করি, সমস্তটাই তৃতীয় সূত্রের উপর নির্ভর করে। তৃতীয় সূত্রের উপর নির্ভর করে। একজন লোক যখন নৌকা থেকে পাড়ে এসে নামে, তখন সে ঠিক এইভাবে নৌকার উপর বল সে প্রয়োগ করে, নৌকাও ঠিক তার উপর সমান বল প্রয়োগ করে, ফলে সে ঘাটে গিয়ে পৌঁছায়। এইটা হচ্ছে তৃতীয় সূত্র। বন্দুক মারার সময় দেখবে
যখন মানে সোলজার বা কোনো মানে বন্দুকধারী কোনো লোক যখন বন্দুক মারেন, তিনি যেভাবে গুলি ছুটছে সেই গুলিটা কিন্তু তার বন্দুকটাও ততটাই তার পিছনে চলে আসে। সেইটাই হচ্ছে তৃতীয় সূত্র বা থার্ড ল। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এর উপর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে ক্লাস 7, যেটা পাঠ নয়। আমরা যেটা এখন চলে যাব ওই চ্যাপ্টারের মধ্যেই আছে, দেখো কার্য ও শক্তি এবং কার্য। শক্তি এবং কার্য। কার্য কাকে বলব? ধরো একটা বস্তুর উপর কার্য, একটা বস্তুর উপর, এই বস্তুটার উপর এই বস্তুর উপর আমরা এর বল প্রয়োগ করেছি। বস্তুর সরণ আমাদের এস হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে সরে তার এই দিকটা এসে গেছে এই বল প্রয়োগ করা। তাহলে বস্তু কার্য করেছে কত? কার্যকে যদি ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, কার্য ইজ ইকুয়াল টু এফ ইনটু এস। এফ ইনটু এস সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্ক, আর এসআই পদ্ধতিতে কার্যের একক জুল। বোঝা গেল? অসুবিধা আছে? এবার কার্য হলো, কার্যর পরে যেটা আসবে শক্তি। শক্তি বা এনার্জি, কার্য করার যে সামর্থ্য, কার্য করার যে সামর্থ্য, এই কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। কার্য করার সামর্থ্য তাকেই বলবো শক্তি। তাহলে আমরা কার্য বুঝলাম, কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, বস্তু যদি কিছুটা সরল প্রাপ্ত হয় তবে বস্তু কার্য করেছে বলা হবে। এখন সারাদিন আমি এটার উপর বল প্রয়োগ করে যাচ্ছি, কিন্তু এটা সরল ঘটিত হচ্ছে, সরণ একবার করছে, তাহলে কিন্তু কার্য হলো না। বস্তু কণার সরণ হতে হবে, তাহলে আমাদের কার্য বলা হবে। এবার কার্যের বিভিন্ন একক বললাম। শক্তি কাকে বলে? যে কার্য করার যে সামর্থ্য, এবিলিটি টু ওয়ার্ক, অর্থাৎ কার্য করার যে সামর্থ্য, তাকেই বলবো শক্তি। শক্তি যখন নানা রকম হয়, যান্ত্রিক শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, বিভিন্ন শক্তি হয়। শক্তির সংরক্ষণ সূত্র, বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন এই বিশ্বের সৃষ্টির আদিতে যে পরিমাণ শক্তি ছিল এখনো সেই পরিমাণ শক্তি আছে। শক্তির ধ্বংসও করা যায় না, শক্তির সৃষ্টিও করা যায় না। শক্তি একমাত্র একটা জায়গা থেকে, এক রূপ থেকে অন্য রূপে যায়, অর্থাৎ রূপান্তর করা সম্ভব। শক্তির সৃষ্টি এবং ধ্বংস কোনোটাই করা সম্ভব নয়। তাহলে আমরা বুঝতে পারলাম শক্তির সংরক্ষণ সূত্র। এইবার শক্তির বিভিন্ন রূপ আছে, যান্ত্রিক শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি। গতিশক্তি, এই গতিশক্তিকে আমরা পরিমাপ করতে পারবো। ধরো এই ভরের কোনো বস্তু নিয়েছি, তার বেগ হচ্ছে ভি, তাহলে তার গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আর স্থিতিশক্তি, ধরো এম ভরের কোনো বস্তু যে জায়গায় অবস্থান করছে তার নিকট সূচক ত্বরণ হচ্ছে জি, বস্তুটা এই উচ্চতায় আছে, তাহলে তার পরিমাপের গাণিতিক রূপ হচ্ছে mgh। বোঝা গেল? অসুবিধা আছে? গতিশক্তি ও স্থিতিশক্তি। তাহলে আমরা আজকে যে পড়ালাম, প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যা পড়িয়েছি, সেটা হচ্ছে প্রথমে পড়ালাম সময় কি, সেটা নিয়ে পড়ালাম। তারপরে বিভিন্ন রাশিগুলোর ডেফিনেশনগুলো, তাদের একক বলা হলো। এককের সঙ্গে বিভিন্ন আমাদের রাশি, মানে ভেক্টর রাশি, স্কেলার রাশি কাকে বলে বললাম। দ্রুতি ও বেগ কাকে বলে বলা হলো। ত্বরণ কাকে বলে বলা হলো। মিলিয়ে নাও, খাতায় লিখে নাও। ত্বরণ কাকে বলে বলা হলো, মন্দন কাকে বলে বলা হলো,
সিজিএস এবং এসআই পদ্ধতিতে বিভিন্ন রাশিগুলোর একক বলা হলো। তারপরে তোমার বিভিন্ন এককগুলো পরে ত্বরণের এককে সেকেন্ড কথাটা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয় কেন? ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয় কেন এটা বলেছি। আর যদি না লিখে থাকো লিখে নাও, একবার বেগ বোঝাবার জন্য, আর একবার বেগ পরিবর্তনের হার বোঝাবার জন্য। একবার বেগ বোঝাবার জন্য, আর একবার বেগ পরিবর্তনের হার বোঝাবার জন্য। তারপরে মন্দন কাকে বলে বললাম, মন্দনকে কেন ঋণাত্মক ত্বরণ বললাম। এই প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় বারবার আসে, এগুলো বললাম। তারপর বিভিন্ন সূত্র নিউটনের, প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র বললাম, তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিলাম। প্রথম সূত্র থেকে কি কি পাওয়া গেল সেটা বলা গেল, কি কি পেয়েছি। এক জাড্য, যদি না লিখে থাকো লিখে নাও, জাড্যের সংজ্ঞা পেয়েছি, জাড্য কত রকমের, দু রকমের, স্থিতিজাড্য গতিজাড্য সেটা পেয়েছি। আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পেয়েছি, বলের এককগুলো অর্থাৎ সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলের একক কি সেটা পেলাম। নিউটন এবং ডাইনেম কাকে বলে সেটা বললাম। নিউটন ডাইনের সম্পর্কটা বলেছি, যদি নিউটন ডাইনের সম্পর্কটা না লিখতে পারো তাহলে লিখে নিও ভালো করে। আর কি বললাম, তৃতীয় সূত্র, আর নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে কি কি অঙ্ক আসতে পারে সেটাও বললাম। আর তারপরে বললাম আজকে কার্য কাকে বলে, যে যদি কোনো বস্তুর ওপর এর বল প্রয়োগ করে বস্তু কিছুটা যদি সরল সৃষ্টি করে, তবে বস্তুর প্রযুক্ত কার্য অর্থাৎ মানে বস্তু কর্তৃক কার্য হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। এবং এর এককগুলো সিজিএস এসআই পদ্ধতি থেকে একক বললাম। শক্তি কাকে বলে, কার্য করার যে সামর্থ্য, এবিলিটি টু ওয়ার্ক, সেটাকে বললাম। এবং কার্য বিভিন্ন শক্তির বিভিন্ন রকম আছে, যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি, তাপ শক্তি। এইবার দেখো শক্তির সংরক্ষণ সূত্র বলেছে যে বিশ্বের সৃষ্টির আদিতে, যদি না লিখে থাকো লিখে নাও, বিশ্বের সৃষ্টির আদিতে যে পরিমাণ শক্তি ছিল এখনো সেই পরিমাণ শক্তি আছে। শক্তির বিনাশ এবং ধ্বংস কোনোটাই করা সম্ভব নয়। শক্তি এক শক্তি থেকে কেবলমাত্র অন্য শক্তিতে রূপান্তর হয়। বুঝতে পারলে? অসুবিধা হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে তোমাদের শক্তির সংরক্ষণ শক্তি, স্মৃতিশক্তি পরিমাপটা বললাম, গতিশক্তি, গতিশক্তির পরিমাপ বললাম, স্থিতিশক্তির পরিমাপ বললাম। এবার এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর, দেখো দুটো হাত ঘষো, দেখো এটা যান্ত্রিক শক্তি, তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। এক শক্তি থেকে আরেক শক্তি, যেমন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি হয়, সেটা এক শক্তি থেকে আরেক শক্তি। বিভিন্ন রকম ব্যাটারি তৈরি, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, এই যে বিভিন্ন রকম অর্থাৎ শক্তির পরিবর্তন হয়। শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না, শক্তিকে আমরা ধ্বংসও করতে পারি না। তাহলে আমরা কি বললাম, গতিশক্তি, গতিশক্তি বললাম হাফ এমভি স্কোয়ার। এম ভরের কোনো বস্তু যদি ভি বেগ নিয়ে চলতে থাকে তবে তার গতিশক্তির পরিমাপ হচ্ছে হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার, ভালো করে লিখে নাও। আর স্থিতিশক্তি, যদি বস্তু ভর হয় এম এবং অভিকর্ষজ ত্বরণ জি হয়, যে স্থানে রয়েছে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ যদি জি হয়, বস্তুটি যদি এইচ উচ্চতায় থাকে তবে তার ই হবে এমজিএইচ। এখন এই দিয়েও অঙ্ক আসে, বিভিন্ন রকম অঙ্ক। এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের কার্য, কার্য দু রকম, বলের পক্ষে কার্য আবার বলের বিরুদ্ধে কার্য। বলের পক্ষে কার্য কি রকম, যখন স্রোতের অনুকূলে তুমি সাঁতার কাটো তখন হচ্ছে বলের দিকে কার্য। আবার বলের ঠিক যখন স্রোতের বিরুদ্ধে যখন সাঁতার কাটছ তখন, অর্থাৎ যেদিকে স্রোত যাচ্ছে তার বিরুদ্ধে তুমি যাচ্ছ, তাহলে হচ্ছে সেটা বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য দু রকম হলো, একটা হচ্ছে কার্য বলের দিকে কার্য, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য।
ঠিক আছে। এবার কার্য, ধরো কার্যকে আমরা কি নিয়ে লিখেছি, কার্য W ইজ ইকুয়াল টু F ইন্টু S, F ইন্টু S, এই F ইন্টু S। আচ্ছা, আর W বাই যদি T দিই, অর্থাৎ T সময়ে কোনো বস্তু ধরো W পরিমাণ কাজ করেছে, একক সময়ে কাজ করবে W বাই T, এটাকে বলবো ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা বা পাওয়ার। টি সময়ে কার্য হচ্ছে W, একক সময়ে W বাই T, এটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার, ইংরেজিতে বলা হয় পাওয়ার। তাহলে W is equal to F into S, W is equal to F into S। তাহলে F যখন এক টাইম কর্পোরেট করেছে, সরণ হয়েছে 1 সেন্টিমিটার, তাহলে কাজ হবে 1/r। বুঝতে পারছো? অসুবিধা আছে? অর্থাৎ কার্য নিয়ে আমাদের যেটা ব্যাপার সেটা আমরা বললাম। কার্য কি, কার্যর ডেফিনেশন কি, টি সময়ে যদি কোনো বস্তু W পরিমাণ কার্য করে তবে একক সময়ে W বাই T, এটাকে বলবো ক্ষমতা। আর পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে কার্যের ক্ষমতার একক আর পার সেকেন্ড। ঠিক আছে? অসুবিধা আছে? দেখো ওখানে লিখে নাও, W is equal to F into S, তাহলে W is equal to F into S। আবার আমরা এটাকে দেখো এরকম লিখতে পারি, W is equal to F into S বা F P is equal to W by T, W by T is equal to F by ST, that is F into V। অর্থাৎ ক্ষমতা হচ্ছে বল ইন্টু বেগ। সিজিএস, এফপিএস এবং এফকেএস পদ্ধতিতে বিভিন্ন একক, সিজিএস পদ্ধতিতে একক বলেছি, এসআই পদ্ধতিতে একক বলেছি, সিজিএস পদ্ধতিতে একক বলেছি, এসআই পদ্ধতিতে একক বলেছি। এইবারে আমরা দুটো অঙ্ক দেখিয়ে দিলাম, তোমরা লিখেছো নিশ্চয়ই আশা করি। দেখো যদি অসুবিধা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তাহলে কার্য কি লিখবো, W is equal to F into S। এবার F যদি 1 নিউটন হয় আর S যদি তোমার 1 মিটার হয়, তাহলে তখন কার্য কি হবে, W is equal to 1 into 1। বোঝা গেল? অসুবিধা আছে? শক্তি বিভিন্ন রূপগুলো আমরা বললাম, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করা যায়। শক্তি কখনো সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। আমরা শক্তি নিয়ে পরবর্তী ক্লাসে কার্য, ক্ষমতা, শক্তি নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব।